স্টক মার্কেট অ্যানালিসিস এবং শেয়ার মার্কেটের লেটেস্ট নিউজের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, নিফটির অ্যানালিসিস আগেই আমি করেছি। এখন আমরা সামগ্রিক বাজারটা দেখব যে সামগ্রিক কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টকের নিউজ বাছাই করা এবং সেক্টরের নিউজ নিয়ে আমরা আলোচনা করব যে মার্কেটে কোনগুলো গুরুত্ব পেতে পারে, সেই সমস্ত জিনিসগুলোকে আপনাদেরকে আমি জানাবো। তো এক এক করে প্রথমেই শুরু করি। দেখুন, প্রথমে আজকে মার্কেটটা কিন্তু শুরু হয়েছিল কি দিয়ে না, শুরু হয়েছিল কনফিউশন ছিল মার্কেটে, যে মার্কেটটা উপরে যাবে না মার্কেটটা নিচে যাবে। কারণ এখনও পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য কালকে আলোচনা করেছিলাম সেটা নিয়ে মার্কেট কিন্তু চিন্তিত ছিল, যেটা আমরা প্রথম থেকে দেখছিলাম যে মার্কেট ধীরে 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 নামছে। শেষ মুহূর্তে এইচডিএফসির একটুখানি ভালো রেজাল্ট এবং আইটি সেক্টরের একটা মুভমেন্ট মার্কেটকে কিন্তু ধীরে ধীরে ওপরের দিকে নিয়ে যায়। আমরা দেখব যে কোন স্টকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা করেছে। নিফটির যে টপ গেনার্স তাদের মধ্যে রয়েছে উইপ্রো, ইনফোসিস এবং দেখতেই পাচ্ছেন টিসিএস, টেক মহিন্দ্রা। প্রত্যেকেই দেখছেন যে আইটি সেক্টরের লোক এবং সান ফার্মা অন্য সেক্টর, এরা হচ্ছে টপ গেনার্স। আর উল্টো দিকে কারা পড়েছে দেখুন, ভারত ইলেকট্রনিক্স, টাটা মোটরস, ট্রেন্ট, অ্যাক্সিস ব্যাঙ্ক, পাওয়ার গ্রিড ইত্যাদি। এবং খুব বেশি বিক্রি দেখা গেছে মিড ক্যাপ এবং স্মল ক্যাপে। আমরা ইন্ডেক্সে দেখব। যদি সেক্টরের কথা বলি তাহলে সেক্টর কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যেটা পজিটিভ ছিল সেটা হচ্ছে আইটি সেক্টর, যার জন্য নিফটি ঘুরে দাঁড়িয়েছে বলা যেতে পারে। ফার্মা খানিকটা স্ট্রং এবং প্রাইভেট ব্যাংক খানিকটা স্ট্রং হয়েছে, যার জন্য নিফটিকে তুলে নিয়ে গেছে। উল্টো দিকে খুব বেশি পড়েছে রিয়েলটি, মিডিয়া, মেটাল, এনার্জি, কনজিউমার ডিউরেবলস, অয়েল অ্যান্ড গ্যাস, পিএসইউ ব্যাংক, এরা সবাই কিন্তু কী ছিল, ডাউন ছিল। তো নিউজে আমরা আসবো পরে, তার আগে আমরা একটু ঝট করে দেখে নিই যে মার্কেটে দেখুন 130 পয়েন্ট বেড়েছে, 130 পয়েন্ট বেড়েছে এবং রেঞ্জটা দেখুন 980 থেকে মোটামুটিভাবে 23,170 ধরুন। তার মানে এদিকে 170 আর এদিকে মাত্র হচ্ছে 20 পয়েন্ট, অর্থাৎ 190 পয়েন্টের মধ্যেই কিন্তু ওঠানামা করেছে নিফটি, যার মধ্যে পজিটিভ দিয়েছে আমাদের 155 পয়েন্ট। খুব ক্রুশিয়াল একটা সাপোর্ট লেভেল, যেটা 23,000 আগের দিনে আমরা আলোচনা করেছিলাম, সেই 23,000 থেকে সেটাকে কিন্তু মেনটেন করতে পারে বলে আমরা আন্দাজ করেছিলাম। কারণ একবারের জন্য দেখবেন, কালকে ভিডিওতে আমি বলেছি, একবারের জন্য কিন্তু 23,000-এর নিচে নামিয়েছিল, নেমে কিন্তু ক্লোজিং কিন্তু 23,000-এর উপরে করেছে। সেটা দেখে বোঝা যাচ্ছে যে মার্কেট চাইছে 23,000-এর উপরে থাকতে, যেটা আমরা আজকে দেখতে পেলাম যে সেখান থেকে সাপোর্ট নিয়ে 23,155 প্রায় 130 পয়েন্ট ওপরে উঠেছে। ভিক্স একটু নেমেছে, আমরা পরপর সেগুলো দেখব। প্রথমেই আমরা ভিক্সটাকে দেখব। দেখুন, ভিক্স আজকে ডাউন হয়েছে, দেখতেই পাচ্ছেন আমাদের চোখের সামনে। আচ্ছা, এই মুহূর্তে আমাদের 0.22%, 50 পয়েন্ট ওপরে রয়েছে আমাদের গিফট নিফটি। এটাকে নিয়ে আমাদের এত কিছু বলার দরকার নেই। দেখবেন, কালকে এই মুহূর্তে আলোচনা করার দরকার নেই। বড় যে ইন্ডাইসেসগুলো, তার মধ্যে দেখুন ব্রড ইন্ডাইসেসগুলোর মধ্যে ব্যাঙ্ক নিফটি, ফিন নিফটি এবং এরা প্রত্যেকেই সামান্য করে পজিটিভ হয়েছে। কিন্তু মিড ক্যাপ নিফটি 1%-এর কাছাকাছি, 0.8%-এর কাছাকাছি বিক্রি বাটা হয়েছে এবং জুনিয়র দেখুন 0.85%। এটাকে যদি আপনারা কেউ ট্র্যাক করে থাকেন তাহলে দেখবেন একসময় 1300 পয়েন্টের বেশি কিন্তু এটা ডাউন হয়ে গিয়েছিল। অতএব কি এখান থেকে আমরা মন্তব্য করতে পারেন, এর শেষের দিক থেকে কিন্তু একটা বাইং এসেছে। আমরা চট করে একবার দেখি এটাকে আমরা 1 ঘন্টা টাইম ফ্রেমে একটু দেখে নিই। দেখুন 1 ঘন্টা টাইম ফ্রেমে কেমন লাগছে নিফটি জুনিয়রকে। নিফটি জুনিয়র দেখুন শেষ পর্যন্ত একটুখানি কভার করেছে, উপরের দিকে কেনাকাটা হয়েছে। একটা সময় হিউজ নিচে ছিল এই জুনিয়র নিফটি। তো যাই হোক, শেষ পর্যন্ত খানিকটা মেকআপ করেছে জুনিয়র নিফটি। এবারে আমরা দেখব যে বিগ প্লেয়ার্সদের অবস্থা কী। বিগ প্লেয়ার্সদের মধ্যে দেখুন একটা মিশ্র ভাব দেখা গেছে, কারণ আইটি সেক্টর মোটামুটিভাবে এটাকে তুলে নিয়ে গেছে, যাদের মধ্যে এইচডিএফসি ব্যাঙ্কে কিন্তু একটুখানি ভালো রেজাল্ট করার জন্য 2%-এর মতো গ্রোথ দেখিয়েছে সে। ইনফি দেখুন 3%-এর কাছাকাছি, আর
3%-এর কাছাকাছি আছে টিসিএস, 1%-এর বেশি করে আছে কোটাক ব্যাংক এবং ইন্ডাসইন্ড ব্যাংক, এবং বাকিগুলো কিন্তু নেগেটিভ রয়েছে, যেহেতু পিএসইউ ব্যাংকও কিন্তু নেগেটিভে ছিল, অ্যাক্সিস ব্যাংক এরা কিন্তু নিচে আছে, আইটিসিও সামান্য পরিমাণ নিচে। সুতরাং আমরা বলতে পারি যে বড় যে দাদারা তারা কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে। এবারে ব্রড ইন্ডাইসিসগুলোর মধ্যে দেখুন 100 এবং 200 সামান্য পজিটিভ, বাকি কিন্তু সবাই নেগেটিভ। আমি বারবারই আপনাদেরকে বললাম যে মিড ক্যাপে এবং স্মল ক্যাপে হিউজ সেলিং দেখা গেছে, তুলনামূলকভাবে লার্জ ক্যাপে কিন্তু অতটা দেখা যায়নি, আপনারা দেখতে পাচ্ছেন। এবারে সেক্টরাল যদি ইন্ডাইসিসগুলোকে আমরা দেখি, দেখুন অটো সেক্টর ডাউন, যেটা টাটা মোটরস ডাউন হয়েছে, অটো সেক্টর ডাউন। দেখুন ফিনান্সের একটুখানি করে দুজনেই কিন্তু সার্ভিস এবং যেটা ফিনসার্ভ 2550, তারা একটুখানি, এফএমসিজি খুব সামান্য পরিমাণ ডাউন, হেলথ কেয়ার কিন্তু ফার্মা সেক্টরে যেহেতু রয়েছে, সুতরাং একটুখানি আইটি কিন্তু সবথেকে উল্লেখযোগ্য মুভ দিয়েছে যে আজকে বাঁচিয়েছে নিফটিকে। দেখুন মিডিয়া ডাউন 1%-এর বেশি, দেখুন পিএসইউ ব্যাংক যেটার কথা বলছিলাম 1%-এর বেশি, এবং রিয়েলটি, প্রথমে আপনাদেরকে বলছি রিয়েলটি হচ্ছে আজকে প্রায় 5%-এর কাছাকাছি সে ডাউন হয়ে গেছে, এবং কনজিউমার ডিউরেবলসও কিন্তু ডাউন। সুতরাং সেক্টরগুলোর মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আইটি মোটামুটিভাবে স্ট্রং। যদি থিমেটিক ইন্ডাইসিসগুলোকে দেখেন তাহলে কাউকেই চোখে পড়ার মতো নয়, আপনার একদম দেখুন প্রত্যেকেই ডাউন, ইভি সেক্টর, এনার্জি সেক্টর, প্রত্যেকটা সেক্টর কিন্তু ডাউনে চলছে। গ্লোবাল ইন্ডাইসিসগুলোর মধ্যে যদি এখন দেখি তাহলে দেখবি একটু একটু করে পজিটিভ হয়েছে, ন্যাসডেক কিন্তু দেখুন পজিটিভ 1%-এর বেশি। সুতরাং বুঝতে পারছেন যে মোটামুটিভাবে বাইরের মার্কেট কিন্তু উপরের দিকে রয়েছে, আপনাদের চোখের সামনেই রয়েছে। আচ্ছা, গ্লোবাল কমোডিটিসের মধ্যে কী অবস্থা দেখুন, এখনও পর্যন্ত ব্রেন্ট অয়েল কিন্তু দুটোইতে আমরা কি দেখলাম, নেগেটিভ। গোল্ড কিন্তু সামান্য পজিটিভ, গোল্ড কিন্তু পজিটিভ রয়েছে। কারেন্সিটাকে আমাদেরকে দেখতে হবে, এমসিএক্সটাকে আগে দেখে নিই। দেখুন গোল্ড উপরে, ক্রুড অয়েল উপরে, এবং ন্যাচারাল গ্যাসও কিন্তু 3%-এর উপরে। যেহেতু এনার্জি সেক্টর, এখানে আমাদের কি দেখিয়েছে, এনার্জি সেক্টর দুর্বল হয়ে একটুখানি, তো কিন্তু দেখুন যে ন্যাচারাল গ্যাস কিন্তু উপরের দিকে রয়েছে। আচ্ছা, একবার এনার্জি সেক্টরটা চট করে দেখে নিয়ে আসি। এনার্জি সেক্টর, এনার্জি, দেখুন এনার্জি সেক্টরে কিন্তু বাকি প্রভাবের জন্য যা হয়েছে, কিন্তু এই মুহূর্তে এনার্জি সেক্টর কিন্তু এখানে 1.5% ডাউন হলে পরেও এনার্জি সেক্টরের মধ্যে আমাদের কিন্তু আপনার ন্যাচারাল গ্যাসের কমোডিটি, কিন্তু ন্যাচারাল গ্যাস কিন্তু আপ রয়েছে, কারণ ন্যাচারাল গ্যাসের দাম কিন্তু হিউজ স্বাভাবিকভাবে। এবারে আমরা যেটা দেখব, কারেন্সির মধ্যে ডলার ইন্ডেক্স দেখুন বেড়েছে, কিন্তু ইউএসডি আইএনআরকে আমরা যদি ডেলি টাইম ফ্রেমে দেখি তাহলে দেখবেন আগের দিনেও কিন্তু আমি ব্যাখ্যা করার সময় বলেছিলাম যে উপরের দিকে কিন্তু একটা কি থাকবে, উপরের দিকে কিন্তু একটা লেভেল আছে, এটাকে কিন্তু রেজিস্ট্যান্স লেভেল, এই উপরের দিকে গেলে পরেও কিন্তু এখানে ফেস করবে, এবং সেটাই সে আজকে ফেস করেছে এবং নিচের দিকে এসেছে, এবং এর কারণের জন্যই কিন্তু আমাদের নিফটি বেড়েছে। সুতরাং এখানে এর উপরে যতক্ষণ না পৌঁছাবে এবং সাস্টেন করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু টাকার দাম আমাদের বজায় থাকবে, অর্থাৎ আমরা মাত্রাতে ধরে রাখতে পারবো। বন্ডসগুলো একবার চোখ বেঁধে দেখে নিই, মোটামুটিভাবে নেগেটিভ। ইউএস 10 ইয়ার্স সে কিন্তু পজিটিভ। তাহলে মোটামুটিভাবে এইগুলোকে আমরা দেখলাম। দেখুন এক চোখে অ্যাডভান্স এবং ডিক্লাইন রেশিওতে কালকে যে খারাপ অবস্থা ছিল, 1:4 প্যাটার্নের মতো ছিল, আজকে কিন্তু তা নেই। অ্যাডভান্স বেশি এবং ডিক্লাইন বলতে পারেন 1:1 রেশিওতে আজকে মোটামুটিভাবে কাজ করছে। আমরা যদি সবগুলো মিলিয়ে রেজাল্ট দেখি তাহলে কিন্তু একটুখানি হলে পরেও আপনারা দেখবেন অ্যাডভান্স আছে 780টা এবং ডিক্লাইন আছে 2052টি। তার মানে সামগ্রিকভাবে এদের রেশিও কিন্তু অনেক কম বেশি, কিন্তু তুলনামূলকভাবে নিফটি 50 অর্থাৎ লার্জ ক্যাপে কিন্তু কিছুটা হলেও বাইং এসেছে, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ পড়েছে, তেমনিভাবে কিন্তু লার্জ ক্যাপে কিন্তু এসছে। আজকের দিনেও কিন্তু আমাদের 52 উইক হাই আছে 14টা, 52 উইক লোতে আছে 55টা, 155টা। কেন? কারণ ম্যাক্সিমামকে যারা প্রত্যেক দিন পড়ছিল আজ কিন্তু তাদেরকে মাজা ভেঙে দিয়েছে আমাদের মিড ক্যাপ এবং স্মল ক্যাপে, এবং তার জন্যই এত বেশি উইক লো দেখা যাচ্ছে। এবার এই স্টকগুলোকে আপনারা আইডেন্টিফাই করার চেষ্টা করুন। আজকের দিনেও কিন্তু আপার সার্কিট হিট করেছে 43টা স্টক।
এবং লোয়ার সার্কিট হিট করেছে কিন্তু 198টা স্টক। এবারে আমরা চলুন একটুখানি এগুলোকেই নাড়িয়ে চাড়িয়ে একটু ডিটেলে আমরা দেখে নিই। প্রথমেই আমরা দেখে নেব টপ গেনার্স এবং লুজার, কারণ সেগুলো আমাদের জানা দরকার। যদিও আমি আপনাদেরকে প্রথমে একটুখানি বলে দিয়েছি যে দেখুন পরপর নামগুলোকে আপনারা পাচ্ছেন কিনা। এই লিস্টে টপ গেনার্সের লিস্টে কারা কারা আজকে ঢুকেছে দেখুন। উইপ্রো, ইনফ্রো, টেকএম কেউ ছিল না। এইচডিএফসি ব্যাংক, সান ফার্মা, বাজাজ ফিনসার্ভ কেউ কিন্তু আমাদের এরা কয়েকদিন থেকে আমরা দেখতে পাচ্ছি না, এরা কিন্তু ঢুকেছে এবং এরা কিন্তু গেন করেছে। লুজার্সদের মধ্যে আমাদের কারা রয়েছে উল্লেখযোগ্য? লুজার্সদের মধ্যে অনেকজনই থাকবে। তার মধ্যে দেখুন টাটা মোটরস কিন্তু প্রথম। টাটা মোটরস কিন্তু 731 লো করেছে। প্রিভিয়াস যেখানে 760 ছিল আজকে কিন্তু 731 করেছে। 2% টাটা মোটরস কিন্তু নেমে গেছে। দেখুন পাওয়ার গ্রিড উল্লেখ করেছে অ্যাক্সিস ব্যাংক। অ্যাক্সিস ব্যাংকে তো অবস্থা খুবই খারাপ, আপনারা দেখেছেন। যদিও যারা বড় বড় অ্যানালিস্ট তারা কিন্তু বাই করতে দিয়েছে। ওএনজিসি, এসবিআইএন সবাই কিন্তু নিচেতে চলছে, ইভেন টাটা স্টিলও। দেখুন মোস্ট অ্যাক্টিভ ইকুইটিস, আগের দিন আমরা বলেছিলাম যে কারা নতুন এসছে। দেখুন এই জোম্যাটো, ওমাটো, এই সমস্ত ছোট ছোট স্টকগুলো ছাড়া কারা রয়েছে দেখুন। আইডিও, জোম্যাটো, ইয়েস ব্যাংক এগুলোকে ছেড়ে দেন। ইজি মাইট্রপ, সুডিলন এগুলোকে দেখে। সাউথ ব্যাংক আজকে নতুন একজন ঢুকেছে, পিএনবি নতুন ঢুকেছে। তো এদের পারফরমেন্সটা দেখুন, এরা কিন্তু সব থেকে বেশি অ্যাক্টিভ। উইপ্রো অ্যাক্টিভ, যেগুলোকে অ্যাক্টিভ তারাও কিন্তু মোটামুটি মিশ্র রেজাল্ট দিয়েছে। পিএনবি হয়তো বিক্রি করতে লোক এসেছিলো পিএনবিতে, যাক এরা কিন্তু নতুন এসছে। পারাদীপ ফসফেট কিন্তু কয়েকদিন থেকে ঘোরাফেরা করছে, তো কাল এবং পরশুতে। সুতরাং এখানে দেখলাম নতুন নতুন কারা ঢুকেছে। আচ্ছা, ইন্ডাস্ট্রিসের পারফরমেন্স আমাদের দেখার দরকার নেই। প্রাইস ব্যান্ড হিটার একটু দেখি, দু একটা নাম যদি আমরা চিনতে পারি। দেখবেন কয়েকটা নাম কিন্তু পরপর রিপিট হচ্ছে, পরপর রিপিট হচ্ছে। এখানে কয়েকটা আছে, নর্মদা, এই নর্মদা। আচ্ছা, এরপর হচ্ছে দেখুন মোটামুটিভাবে আমাদের পরিচিত কোনো আইএলটা আপনারা চিনলেও চিনতে পারেন কয়েকজন। আমাকে কমেন্ট করে জানান দেখিনি যে এই স্টকগুলোর মধ্যে কোনো দিন কোনোটাতে আপনারা ট্রেড করেছেন কি না। আচ্ছা, ইয়ারি, বেশ মোটামুটি খুব একটা পরিচিত বা উল্লেখযোগ্য শেয়ার কিছু নেই। এবার হচ্ছে ভলিউম গেনার্স। ভলিউম গেনার্সের মধ্যে আজকে কিন্তু একজনের নাম অবশ্যই থাকা উচিত। জানি না সেটার নাম এসেছে কিনা। বম্বে, এই যে বিবিটিসি অবশ্যই আসবে। বিবিটিসি জেনারেল যে ভলিউম থাকে, অ্যাভারেজ যে ভলিউম থাকে, আর আজকের ভলিউমটাকে একবার তাকিয়ে দেখুন। অ্যাভারেজ যে ভলিউম থাকে আর আজকের ভলিউমটাকে তাকিয়ে দেখুন। 30,000 ভলিউম থাকে, সেখানে 15 লাখ, তার মানে মোটামুটিভাবে 50x ভলিউম এসছে আজকে। আপনারা দেখতে পাচ্ছেন জানা স্মল ব্যাংক, সেখানে ভলিউম এসছে অনেক গুণ। আপনারা দেখতে পাচ্ছেন সিকো, ভলিউম এসছে প্রচুর। অ্যাভারেজ ভলিউম কত, এখানে ভলিউম এসছে কত, এবং তার ফলটা দেখুন। ফলটা হচ্ছে 17%, 18% করে তাদের মুভ দেখিয়েছে। তাহলে অ্যাবনর্মাল ভলিউম কিসে বেশি এসছে সেটা দেখুন। 26,000 ট্রেড হয়, সেখানে নিয়ে এসেছে 5,74,000টাতে। বুঝতেই পারছেন কত গুণ বেশি। পার্সেন্টেজও বেড়েছে, 2% তাদের মুভ করেছে। সুতরাং এইগুলোকেও আপনারা যদি দেখতে পারেন যে ভলিউম কাদের কোন সময়ে বেশি আসছে। বাজাজ হোল্ডিংস দেখুন। বাজাজ হোল্ডিংস অ্যান্ড ইনভেস্টিং লিমিটেড যেটা রয়েছে, সেখানেও অ্যাভারেজ ভলিউম আসে 24,000, শেষে 3,76,000। দেখুন ফল দেখুন মুকুন্দ লিমিটেড আসে 1,35,000, এসেছে 20 লাখ, 8% মুভ দিয়েছে। স্টার সিমেন্ট আসে 5 লাখের মতো, এসেছে 10 টাইমস, এসেছে 5%-এর মতো। এলগি ইকুইপমেন্টস খুব গুরুত্বপূর্ণ, 1,18,000, সেখানে এসে 16,72,000, দেখুন 7%-এর মুভ এসছে। সুতরাং এখান থেকে আমরা কি বুঝতে পারছেন, যেগুলোতে হঠাৎ করে জেনারেল যতটা ভলিউম আসে তার থেকে সেখানে যদি পার্টিসিপেশন বেশি হয়, ভলিউম বেশি হয়, তার মানে সেখানে কিছু করবার জন্য এসেছে। সেটা যদি পজিটিভ দিকে হয় পজিটিভ, নেগেটিভ দিকে হলে বলে নেগেটিভ। 52 সপ্তাহের উইকের হাইলোতে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টককে আপনারা পেতে পারেন। এটা যে 52 সপ্তাহের হাই এবং 52 সপ্তাহের লুকিয়ে মানে লসে, লোয়ের দিকে দেখবেন বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টককে কিন্তু আপনারা পেতে পারেন। অল টাইম লোতে অনেক বড় বড় নাম কিন্তু অল টাইম লোকে আমরা দেখেছি। আমরা অনেকখানি অল টাইম লোকে দেখেছি, 52 সপ্তাহের লোয়ে আছে। যাই হোক, এবারে লার্জ ডিল আমাদের তেমন কিছু দেখার দরকার নেই লার্জ ডিলগুলোর।
কারণ সেগুলো অ্যাডভান্স এবং ডিক্লাইনের কটা গুরুত্বপূর্ণ স্টকগুলোকে আমরা দেখিনি, যেগুলো বড়গুলো 780-র মধ্যে দেখুন জোম্যাটো, এরা কিন্তু 1%, 1%, 2%, 3%। ইনফিতে চেঞ্জেছে রিলায়েন্স নিয়ে দুটো খবর কিন্তু আজকে মার্কেটে আছে, আমরা একটু পরে আলোচনা করব। চলুন এবার ডেরিভেটিভ মার্কেটে সবথেকে বেশি কোন কন্ট্রাক্টে গুরুত্বপূর্ণ ছিল, দেখুন সবগুলোই নিফটি, এবং নিফটিতে বন্ধ হয়েছে 23,155। 23,000-এর পুট নিয়ে কিন্তু খুব চিন্তিত ছিল। এদের প্রত্যেককে কী অবস্থা করেছে, 12টা বাজিয়ে দিয়েছে। যারা পুট নিয়ে কারবার করেছিল 23,000, তারা ভেবেছিল যে খুব বেশি ঝরে যাবে এবং 23,000-কে ভেঙে যাবে, কারণ মার্কেটে আগের দিন যেভাবে একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছিল যে মার্কেট একটা বড় রেঞ্জকে 23,000-কে ভাঙতে চলেছে, কিন্তু আমরা আলোচনাতে বলেছিলাম যে 23,000-কে ভেঙে আবার উপরে চলে গেছে। যদি 23,000-কে ভেঙে আবার নিচের দিকে যেত, অর্থাৎ 23,000 কিন্তু একটা সাপোর্ট লেভেল আছে, এই সাপোর্ট লেভেলের সাপোর্ট না ভেঙেই সবাই কিন্তু ধরে নিয়েছিল যে আজকে একটা প্রচুর টাকা কামাই করব 23,000 পুটে। সেই জন্য অ্যাক্টিভ ছিল এবং তাদের প্রত্যেকেরই 12টা বাজিয়ে দিয়েছে। আশা করা যায় যারা পুট কিনেছিলেন। একই রকমভাবে 23,100 কল কিন্তু তারপর আছে, তাদের কিছুটা পরিমাণ লাভ হবে, খুব বেশি লাভ না হলেও কিছুটা পরিমাণ লাভ হবে। আচ্ছা, 23,100 পুট দেখুন কেমন সুন্দর হয়েছে, 23,200 কল, তাহলে 23,050 পুট এবং 23,150 কল, অর্থাৎ এইগুলোরই কাছাকাছি সবথেকে গুরুত্ব বেশি ছিল, সেটা স্বাভাবিক। আমরা এটা মোস্ট অ্যাক্টিভ যদি আমরা দেখি পুটস আন্ডারলাইন, যদি এখানে দেখি যে মোস্ট অ্যাক্টিভ কন্ট্রাক্টস বাই ওয়াইয়ের সাপেক্ষে কোনগুলো সব থেকে বেশি ছিল, এই যে ওপেন ইন্টারেস্ট দেখুন সব থেকে বেশি 37 লাখ কিসে ছিল, 37 লাখ পার্টিসিপেশন রয়েছে দেখুন 23,000-এ, বুঝতে পারছেন তো, 23,000-এ পার্টিসিপেশন বেশি। এবার এর পার্সেন্টেজ চেঞ্জটা আমাদেরকে দেখতে হবে যে সেইটাতে কী হবে। পার্সেন্টেজ চেঞ্জ এখানে কি দিয়েছে, আচ্ছা মোস্ট অ্যাক্টিভ আমাদের মোস্ট অ্যাক্টিভ যদি ফিউচার্সকে আমরা দেখি, তাহলে নিফটি ফিউচার্স এবং তার সঙ্গে দেখুন ব্যাঙ্ক নিফটি। এখানে একবার তাকিয়ে দেখুন যে ওপেন ইন্টারেস্ট আগে কত ছিল সেটা কিন্তু দেখায়নি, কিন্তু যাই হোক এটার ফিউচার্সে তাহলে আমরা বাই সেলটা বুঝতে পারতাম। এখানে এইচডিএফসি ব্যাঙ্ক, পলিক্যাপ নামটা কিন্তু নতুন দেখলেন, তাহলে পলিক্যাপকে নিয়ে একটু চিন্তা ভাবনা করুন। পলিক্যাপের চেঞ্জ কিন্তু 7% চেঞ্জ এসছে, পলিক্যাপে 7% নেগেটিভ। আচ্ছা, অ্যাক্সিস ব্যাঙ্ক তো নেগেটিভ আছে, SBI, টাটা মোটরস, জোম্যাটো, ইনফি, রিলায়েন্স এবং মিড ক্যাপ নিফটিতে আজকে যারা ট্রেড করতো তাদের হয়তো ভালো পয়সা হতে পারত। যাই হোক কেমনভাবে ট্রেড করতে হতো। এবার আমরা দেখি যে অ্যাক্টিভ আন্ডারলাইন্সের মধ্যে কারা কারা পড়বে। নিফটি দেখলাম, এইচডিএফসি, পলিক্যাপটা গুরুত্বপূর্ণ আমরা দেখলাম, বুঝতে পেরে গেছি একই রকম। এরপর আমরা দেখব যে ওপেন ইন্টারেস্টে হঠাৎ করে কিসে গোলমাল আছে। তার মধ্যে প্রথমটা দেখছি, এখনও বলছি রাইজ ইন ওআই এবং রাইজ ইন প্রাইস, অর্থাৎ বাড়ার দিকে, সেগুলো রয়েছে। প্রথমেই দেখুন 23,000-এর কল, দেখেই বুঝতে পারছেন কেন হবে না, 23,000-এর কল বেড়েছে কি বাড়েনি। তাহলে ওয়াই চেঞ্জ যদি এত % পজিটিভ হয় এবং তার অনুযায়ী রেজাল্টটা দেখুন 23,155 পেয়েছে না পায়নি। 23,200 কলের স্বাভাবিকভাবেই বাড়ার দিকে 40% মার্কেট বেড়েছে। 23,100 কল বেড়েছে না বাড়েনি। 23,300 কল দেখুন কাছাকাছি ভেবেছিল যে অনেকটা মুভ আসবে, আসেনি, কিন্তু লোকের পার্টিসিপেশন বেশি ছিল। 23,150 কল দেখুন প্রত্যেকটাতে যেগুলো বাড়ার দিকে সেগুলোতে প্রত্যেকটা ছিল। এবং এখানে দেখুন ইন্ডেক্স নিফটির যে ফিউচার্সের মধ্যে আমাদের কেনাকাটা এসেছে, এই যে নিফটি ফিউচার্স, তাহলে নিফটি ফিউচার্সকে কিন্তু লোকে বাই করেছে। 13% চেঞ্জ এসছে ওয়াই, নিফটি ফিউচার্সকে বার করেছে এবং কিছু পরিমাণ টাকাও তারা পেয়েছে। একটি মাত্র আমরা কি পেলাম, ফিউচার্সে পেলাম। এছাড়া আর কেউ রয়েছে কিনা আমরা একটু দেখি, আমাদের দেখি আর কেউ রয়েছে রিলায়েন্সের ফিউচার। তার মানে এইচডিএফসি ফিউচারকে লোকে কিনবেই স্বাভাবিকভাবে, রেজাল্ট ভালো করেছে মনে করছে, 15% ওয়াই চেঞ্জ হয়েছে। রিলায়েন্সের কিন্তু কিনেছে, 12% ওয়াই চেঞ্জ হয়েছে। এইচডিএফসি স্টক ফিউচার্সকে দেখুন 27 ফেব্রুয়ারি এবং 30 জানুয়ারি। 27 ফেব্রুয়ারির জন্য তারা ভাবছে যেটাতে কেনা উচিত, 30 ফেব্রুয়ারির জন্য কিনেছে। ব্যাঙ্ক নিফটির ফিউচার্সকে কিনেছে, নিফটির 23 জানুয়ারি ফিউচার্সকে কিনেছে। কত কলকে কিনেছে, অপশানকে 22,900 কল। একটুখানি সতর্ক হয়ে তারা কিনেছে এবং ভেবেছে যে এটাতে হিউজ আসবে। এবং ওয়াই চেঞ্জটা দেখুন 116%। গুরুত্বপূর্ণ তথ্য যে ব্যাখ্যা করা হচ্ছে, এই ব্যাখ্যাটাকে বোঝার চেষ্টা করুন। 116% ওয়াই চেঞ্জ হয়েছে
এবং প্রাইসও চেঞ্জ হয়েছে নিফটি। তাহলে 22,900 কিন্তু একটা সাপোর্ট বলে মনে করা হচ্ছে এবং 22,950 অর্থাৎ 22,950, 22,900 অর্থাৎ মোটামুটিভাবে 23,000 কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন বলে কিন্তু আমাদের ওয়াই স্ট্রাকচার কিন্তু বলছে। দেখতেই পেলেন। এবং কারা নেগেটিভের দিকে রয়েছে, নেগেটিভের দিকে নিফটির সমস্ত পুটগুলো থাকবে, কল কিন্তু আছে, কল কিন্তু রয়েছে। প্রথম যে অংশটা রয়েছে সেটা কলে, তার মানে 23,300 নিচের দিক থেকে 22,900 থেকে 23,300 এই পর্যন্ত। 23,300-তে কী বলছে? 23,300-তে প্রচুর ওপেন ইন্টারেস্ট রয়েছে, এতে ওপেন ইন্টারেস্ট রয়েছে, তাহলে ওরা মনে করছে যে এই পর্যন্তই কিন্তু ঘোরাফেরা করবে। যাই হোক, দেখুন 23,300-তে 65% এসছে এবং 23,050 পুট, এটাতে কিন্তু উল্লেখযোগ্যভাবে পরিবর্তন এসছে 228%, 23,200। অপশন চেন নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে আরও বেশি ডিটেলে এবং গভীরভাবে বিষয়টা। সুতরাং আমরা এই দুটোকেই করলাম। এই দুটো কিন্তু আমাদের কি হচ্ছে, কমার কথা হচ্ছে। রাইজ ইন ওয়াই এবং স্লাইড ইন প্রাইস দুজনেই কিন্তু পড়ছে, অর্থাৎ এই পুটটা কিন্তু এতটা কার্যকরী হচ্ছে না, সেই জন্যেই এদের প্রাইসটা পড়ছে। তো চলুন এবারে আমরা চট করে আরও কয়েকটা রেজাল্ট, আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু স্টকের রেজাল্ট এসছে, সেইগুলোকে নিয়ে আমরা একবার চট করে দেখে নিই রেজাল্ট সেকশানে। প্রথমে হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক। দেখুন এইচডিএফসি ব্যাঙ্কের তো বেড়েছে, 2.2% বেড়েছে। টিপস ইন্ডাস্ট্রিজ 20%-এর মতো বেড়েছে। তারপর হচ্ছে সায়েন্ট, সেটা দেখুন 40%-এর মতো ফল করেছে, 40%-এর মতো ফল করেছে। এটাও কিন্তু বেড়েছে, কিন্তু এস্টিমেট কিন্তু কমেছে টিপস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। এরপরে এস্টিমেটটা বিট করেছে। পলিক্যাপ এস্টিমেট কী করেছে, মিস করেছে। এবং পলিক্যাপ যখনই এস্টিমেট মিস করেছে, দেখুন পার্টিসিপেট হয়েছে প্রায় 7%-এর বেশি কী হয়েছে, নেগেটিভ হয়েছে। এই জন্যে কিন্তু পলিক্যাপের লোকে এসেছিল, বুঝতে পারছেন। প্রফিট কিন্তু বেড়েছে 20%, কিন্তু কি হয়েছে দেখুন, রেভিনিউ জেনারেট হয়েছে 20% বেশি, কিন্তু কি দেখাচ্ছে না 2.8% কিন্তু এস্টিমেট মিস করেছে। টানলা প্ল্যাটফর্ম এস্টিমেট মিস করেছে, 15% তো ফলই করেছে। ডালমিয়া ভারতেও দেখুন এস্টিমেট মিস করেছে। ইন্ডিয়া সিমেন্ট এস্টিমেট মিস করেছে। কেই ইন্ডাস্ট্রিজ এস্টিমেট মিস করেছে। ইন্টারমেশ অর্থাৎ ইন্ডিয়া মার্টের এস্টিমেট মিস করেছে। পিএনবি হাউসিং ফিনান্স রাইজিং প্রফিট, পিএনবি হাউজিং ফিনান্স আপনার 43%-এর মতো প্রফিট রাইজ করেছে, যেটা একটা গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা এই স্টকটিকের ব্যবহার দেখতে পারেন। আচ্ছা, টাটা টেকনোলজিসের এস্টিমেট বিট করেছে। টাটা টেকনোলজিসের এস্টিমেট বিট করলেও টাটা টেকনোলজিস কিন্তু খুব খারাপ জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, এই মুহূর্তে অল টাইম লোয়ে দাঁড়িয়ে আছে। আমরা দেখব যে আমি ঠিক বললাম কি না। আচ্ছা, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল, সেখানে মার্জিন ডিক্লাইনেশন হচ্ছে, যদিও 23% প্রফিট গ্রোথ করেছে। এরপরে অন্যান্য কিছু নিউজ, যে নিউজগুলো একটু গুরুত্বপূর্ণ হতে পারে, যেমন জেফ্রিজ ও মুজে সিমেন্টকে বাই দিয়েছে, টার্গেট দিয়েছে 725। জেকে টায়ার এখানে বলছে তারা লোন নিচ্ছে ব্যবসা কিন্তু বাড়ানোর জন্য, প্রোডাকশন ক্যাপাসিটি বাড়ানোর জন্য জেকে টায়ার্স কিন্তু আপনার লোন নিচ্ছে। জেফ্রিজ কিন্তু বাই দিয়েছে অম্বুজা সিমেন্ট। আচ্ছা, এটাকে দুবার লেখা হয়ে গেছে। এবার এসএসডব্লিউ কিন্তু বাই দিচ্ছে অ্যানালিস্টরা এসএসডব্লিউকে। আচ্ছা, অ্যাক্সিস ব্যাঙ্কের সে কিন্তু বাই কল দিচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্কের জন্য। এলআইটি মাইন্ডট্রি তারা কিন্তু এক্সটেন্ড করছে পার্টনারশিপ, এদের সঙ্গে এএমসির সঙ্গে পার্টনারশিপকে আরও বাড়াচ্ছে। নিউল্যান্ড ল্যাবরেটরিজ তারা কিন্তু ক্যাপেক্স অ্যাপ্রুভাল হয়েছে, অর্থাৎ তাদের বোর্ড মিটিংয়ে ফিক্সড হয়েছে যে আমরা এবার ক্যাপেক্সকে ইনভেস্ট করব তেলেঙ্গানা ফ্যাসিলিটির জন্য ইউনিট 1 এবং ইউনিট 2-তে। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন স্টেক ইনক্রিজ করছে কনকরের 9% পর্যন্ত, 9% পর্যন্ত 6 কোটি শেয়ারের ব্যাপার চলছে জানুয়ারিতে। যাই হোক, আইটিআই সেটা কি করেছে, অর্ডার উইন করেছে। আইটিআই একটা অর্ডার উইন করেছে 100-700 কোটি টাকার। অ্যাকুম ড্রাগ এবং ফার্মা আইটি ইন্সপেকশন চলছে, আইটি রেড হচ্ছে এখানে এর দপ্তরে। দেখুন এবার গুরুত্বপূর্ণ খবরটি, ঠিকই বলেছিলাম, টাটা টেকনোলজিস এবং সেলো ওয়ার্ল্ড এই দুটি কিন্তু অল টাইম লোতে ট্রেড করছে এই মুহূর্তে। প্রফিট কিন্তু বাড়িয়েছে টাটা টেকনোলজিস। একটা গুরুত্বপূর্ণ কেন্টারো সিস্টেম, সে কিন্তু আইপিওর জন্য ফাইল করেছে।
আর এদিকে ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে কিন্তু হুঁশিয়ারি দিয়েছে। রাশিয়াকে হুঁশিয়ারি দিয়েছে যে ট্যারিফ বাড়িয়ে দেবো যদি তুমি ইউক্রেনের সঙ্গে ঠিকঠাক ব্যবস্থা না করে নাও। যদি ইউক্রেনের সঙ্গে না হয় তাহলে অতি সত্বর কিন্তু তোমরা যে গুডসগুলো আমেরিকাতে বেচো সেগুলোর উপরে ট্যারিফ বাড়াবো, তাদের উপর ট্যাক্সেস বাড়াবো ইত্যাদি কিন্তু আমি করব। মর্গান স্ট্যানলি, যেটা বলছিলাম রিলায়েন্সের নিয়ে দুটি খবর আছে। মর্গান স্ট্যানলি কিন্তু 1662 পর্যন্ত টার্গেট দিয়েছিল, এখন দিচ্ছে 1606 টাকা। রিলায়েন্সের জন্য তারা কিন্তু একটুখানি কমিয়ে দিয়েছে। কিন্তু উল্টো দিকে রিলায়েন্সের একটা খবর আছে যে 3 লাখ কোটি টাকারও বেশি একটা মৌ চুক্তি স্বাক্ষর করেছে কি মহারাষ্ট্র গভর্নমেন্টের সঙ্গে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। আর সবথেকে বড় খবর মনে করতে পারেন, এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ। দেখা যাক কী হয়। এলইআই, আপনারা কতজন এটি সম্পর্কে জানেন আমাকে জানান। সেটা হচ্ছে লিডিং ইকোনমিক ইন্ডেক্স। এটি একটি উপযুক্ত প্যারামিটার বলতে পারেন বা ইন্ডিকেটর বলতে পারেন। সেটি ডিসেম্বরের জন্য ইউএস যে ইকোনমি কেমন থাকবে সেটা ডিক্রিজ করেছে 0.1%। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ইন্ডিকেটর ইউজ টু ফোরকাস্ট দ্য ফিউচার ইকোনমি অ্যাক্টিভিটি। তাহলে ইউএসের এলইআই এর ডাটা কিন্তু ডেটা কি এসেছে 0.1% ডিক্রিজ করেছে। এখন দেখার যে এটা কিভাবে হ্যান্ডেল করছে আমাদের ট্রাম্পের বিভিন্ন রকম মন্তব্য আসছে যাতে হয়তো চাঙ্গা হয়ে যেতে পারে মার্কেট, যে ইউএস মার্কেট স্ট্রং হতে পারে, যে ইউএসকে গড়বার জন্য বেঁধে রেজি হচ্ছে। সুতরাং এই থাকলো আজকের সামগ্রিক আলোচনা। আপনারা নিজেদের মতো করে দেখুন। আপনাদের যদি কোনো সাজেশন থাকে যে এইগুলোর ফলে আমরা জানতে চাই বা এইগুলো আমরা দেখতে চাই তাহলে কমেন্টে জানাবেন। তাহলে আমি সেরকম অনুযায়ী আপনাদের চাহিদা মতো সেই সমস্ত টপিকগুলোকে যোগ করতে পারি। নমস্কার, ধন্যবাদ।